ওয়েলকাম এভরিওয়ান টু নোবেল স্টোরিজ অ্যান্ড আজকে আমরা যাচ্ছি একটা দারুণ ডে ট্যুর লোকেশানে। তো এই ডে ট্যুর লোকেশনটা হলো মাত্র 3 ঘন্টা দূরে কলকাতার থেকে। অ্যান্ড আমরা এখন দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে আমরা ট্রেন বোর্ড করবো রূপসী বাংলা, সেটা প্ল্যাটফর্ম নাম্বার 2তে দিয়েছে। আর এখন বাজছে অ্যারাউন্ড 6:10 আর 6:30তেই রূপসী বাংলা এক্সপ্রেসটা ছাড়বে। তো তাড়াতাড়ি যাই অ্যান্ড ট্রেনটাকে ধরি, অ্যান্ড বাকি কথা পরে বলছি। তো এই ভিডিওটাকে শুরু করা যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি 12883 রূপসী বাংলার সামনে। আমরা একটু দেরিতে টিকিটটা কাটা হয়েছিল, আমাদের প্ল্যানটা একটু দেরিতে হয়েছিল, তাই আমরা চেয়ার কারে পাইনি, আমাদের B1 AC 3 টায়ারে কাটতে হয়েছিল। তো আমরা প্রায় ছুটতে ছুটতে এসে ধরার মতো ইন্ট্রো রেকর্ড করতে গিয়ে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তো কোনো রকম এসে ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি, একটু পরেই ট্রেনটা ছাড়বে। প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে ছেড়ে দিল। এটা আমরা যাচ্ছি রূপসী বাংলা। আজকে পুরো ট্রেন প্যাকড আপ, কেননা শীতের সকাল, শীতের মরশুম শুরু হয়েছে, ছুটির দিন, সবাই ঘুরতে বেরিয়ে যাচ্ছে। তো এই যে স্টেশনটা আমরা যে ছেড়েছে, এখান থেকে আমাদের বিষ্ণুপুর পর্যন্ত যেতে অ্যারাউন্ড 203 কিলোমিটার ফ্রম সাঁতরাগাছি টু বিষ্ণুপুর। আর মাঝখানে 5টা স্টেশন আছে, তো 5টা জায়গায় দাঁড়াবে। প্রথম স্টপেজ হলো খড়গপুর, দেন মেদিনীপুর, দেন চন্দ্রকোনা টাউন, গড়বেতা, দেন বিষ্ণুপুর। তো আমাদের জার্নি দেখা যাক আরও বাকি রাস্তায় কী কী আমরা পাই, আর ওখানে গিয়ে বাকি ডিটেলস সম্পূর্ণ তোমাদেরকে জানাচ্ছি। তো ট্রেনটা বেশ ভালো স্পিডেই চলছে। এখন সকালবেলা চা না খেয়ে বেরিয়েছিলাম, এখন চা দিয়ে গেল। ওর কাছে সব রকমের চা ছিল, লিকার চা, লেবু চা, দুধ চা, কফি, সব আলাদা আলাদা ফ্লাস্কে করে রেখেছিল। তো আমি একটা লিকার চা নিয়েছি, খুব সুন্দর আদা দেওয়া। সকালবেলা শীতের সকালে চাটা খুব বেশ দারুণ ছিল। বাকিরা সব শুয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে গেছে বলে বাকিরা সবাই শুয়ে পড়েছে। আমরা বসে আছি, একটু পরে দেখি আমিও একটু লম্বা হব, কেন একটু আরাম করে নিই, কেন আজকে সারাদিন ডে ট্যুরের জন্য সারাদিন ঘুরে বেড়াতে হবে। এখান থেকে বিষ্ণুপুর পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টার মতো। চলো ততক্ষণ আমরা বিষ্ণুপুরের যে প্রচলিত কাহিনী আছে সেটা একটু শুনে নিই। অনেক বছর ধরে বাংলার রাঢ় অঞ্চলে ছিল এক শক্তিশালী রাজবংশ, মল্লরাজ। তাদের ইতিহাস পুরোপুরি লেখা না হলেও কিংবদন্তি আর লোককথার মধ্যেই লুকিয়ে আছে বিষ্ণুপুরের জন্মকথা। কথিত আছে, এক ক্ষত্রিয় রাজা উত্তর ভারত থেকে দক্ষিণে যাওয়ার পথে কোতুলপুরের কাছে এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নেন। তার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। সন্তান জন্মের পর সেই রানী মারা যান। রাজা সেই নবজাতক পুত্রকে ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে অজানা পথে চলে যান। সেই শিশুই বড় হয়ে ওঠে অসাধারণ শক্তি, বুদ্ধি আর সাহস। কুস্তিতে কেউ তার সমকক্ষ ছিল না। ধীরে ধীরে সে রাজকার্যে রাজাকে সাহায্য করতে শুরু করে। একদিন সকলের সম্মতিতে সে প্রদ্যুম্নপুরের সিংহাসনে বসে। ইতিহাস তাকে চেনে আদি মল্ল নামে। তিনিই মল্ল বংশের প্রতিষ্ঠাতা। প্রায় 300 বছর পরে রাজা জগৎ মল্ল প্রদ্যুম্নপুর থেকে রাজধানী সরিয়ে আনেন বিষ্ণুপুরে। আর সেখান থেকেই শুরু হয় বিষ্ণুপুরের গৌরবময় ইতিহাস, মন্দির, সঙ্গীত আর সংস্কৃতির শহর হিসাবে। আজও বিষ্ণুপুরে দেখা যায় টেরাকোটা মন্দির, বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত আর বালুচরী শাড়ির ঐতিহ্য। আমরা এখন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেনটা 20 মিনিট মতো লেট করেছে, 9:50 নাগাদ ট্রেনটা পৌঁছেছে। সুন্দর রোদ উঠে আছে, বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সে আজকে আমাদের এই বিষ্ণুপুরে ডে ট্যুরটা করাবে। চলো আমাদের সাথে জুড়ে থাকো, আমরা তোমাদের বিষ্ণুপুর শহরটা ঘুরিয়ে দেখাই। বিষ্ণুপুর নামটি এসেছে ভগবান বিষ্ণুর নাম থেকে। মল্ল রাজারা ছিলেন বৈষ্ণব ধর্মের অনুসারী, আর এই বিষ্ণুপুরই ছিল তাদের রাজধানী। প্রায় 700 বছর ধরে মল্ল রাজারা এই অঞ্চল শাসন করেছেন। তাদের সময়েই বিষ্ণুপুর পরিচিত হয় মন্দির, সঙ্গীত আর শিল্পকলার জন্য। বিষ্ণুপুর শহরটা ঘুরে দেখার জন্য টোটোতে বেশ ভালো করেই ঘোরা যায়, কিন্তু আমরা একটা গাড়ি বুক করেছিলাম, তো সেই গাড়িতে করেই আমরা ঘুরেছি। এমনিতে টোটো ঘন্টায় 200 টাকা করে সমস্ত মন্দিরগুলো ঘুরিয়ে দেখায়, আর
রাস্তা ওখানে ছোট থাকাতে টোটোটা কিন্তু আমি বলবো বেস্ট অপশন। প্রথমে আমরা এসে পৌঁছালাম দলমাদল কামানের কাছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত দলমাদল কামানের সামনে। এটা লোহা দিয়ে তৈরি এবং ১৬০০ শতকে নির্মিত বলে মনে করা হয়। মল্ল রাজা গোপাল সিংহ এই কামান ব্যবহার করেছিলেন মারাঠা সেনাপতি ভাস্কর রাওয়ের বিরুদ্ধে যুদ্ধে। দলমাদল কামান দেখে নিয়ে আমরা পাশে ছিন্নমস্তার মন্দিরে গেলাম। এখানে আপনারা চাইলে পুজোও দিতে পারেন। আমরা এখন দাঁড়িয়েছি ছিন্নমস্তা মন্দিরের সামনে। এটা বিষ্ণুপুরের এক বিখ্যাত মন্দির। আমরা জানি বিষ্ণুপুর হচ্ছে মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত, কিন্তু এই একটা মন্দির যেখানে শক্তি সাধনা হয়। বাকি সব এখানে কৃষ্ণ ধর্মের বৈষ্ণব মন্দির। তো আমরা এখন সেই মন্দিরটার ভেতরে ফটো তুলতে বারণ লেখা আছে যে এই ফটো রাখতে নেই, সেই জন্য আমরা ভেতরে ফটো তুলিনি। তো আমরা মন্দিরের আউটারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। বীরহাম্বির ছিলেন মল্ল রাজ্যের এক শক্তিশালী ও সাহসী রাজা। তিনি বহু যুদ্ধে জয়ী হয়েছিলেন এবং সবাই তাকে ভয় পেত। পাঠান ও মুঘলদের লড়াইয়ের সময় রাজা বীরহাম্বির মুঘলদের পক্ষ নেন। দাউদ খানকে পরাজিত করার পরে মুঘল সম্রাট আকবর তাকে বীর উপাধি দেন। শ্রীনিবাস আচার্য ছিলেন একজন মহান গৌড়ীয় বৈষ্ণব সাধক ও পণ্ডিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর পরবর্তী সময়ে তিনি বৈষ্ণব ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এক সময় তিনি বৃন্দাবন থেকে গৌড়ী ও বৈষ্ণব ধর্মের পবিত্র গ্রন্থ নিয়ে বাংলার দিকে আসছিলেন। এদিকে বীরহাম্বির খবর পান যে একটি কাফেলা অনেক ধন সম্পদ নিয়ে যাচ্ছে। তিনি সৈন্য পাঠিয়ে সেই কাফেলা আটকান এবং সিন্ধুকগুলো বিষ্ণুপুরে নিয়ে আসেন। রাজা ভেবেছিলেন সিন্ধুকের ভিতরে অনেক সোনাদানা থাকবে, কিন্তু খুলে দেখা গেল সেখানে রয়েছে গৌড়ী ও বৈষ্ণব ধর্মের পবিত্র গ্রন্থ। শ্রীনিবাস আচার্য রাজদরবারে এসে কিছু বললেন না, তিনি শুধু কান ঢেকে দাঁড়িয়ে রইলেন। তার এই নীরবতা রাজা বীরহাম্বিরকে গভীরভাবে ভাবিয়ে তোলে। তখন রাজা তাকে কথা বলতে বলেন। শ্রীনিবাস আচার্য যখন ভগবত পাঠ শুরু করেন, তখন ধীরে ধীরে রাজা বীরহাম্বিরের মন বদলে যেতে থাকে। যিনি কখনো কারুর সামনে মাথা নত করেননি, তিনি সেদিন শ্রীনিবাস আচার্যের পায়ে প্রণাম করেন। এরপর তিনি সব ধর্মগ্রন্থ ফিরিয়ে দেন এবং বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। যোদ্ধা রাজা বীরহাম্বির তখন ভক্ত রাজায় পরিণত হন। তার সময় থেকেই বিষ্ণুপুর যুদ্ধের শহর থেকে বদলে গিয়ে মন্দির, সঙ্গীত ও ভক্তির নগরী হয়ে ওঠে। এই কারণেই তোমরা এর পরে দেখতে পাবে বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণের মন্দির। আর এবার আমরা চললাম রাসমঞ্চ দেখতে। এখানে ১৬০০ খ্রিস্টাব্দে বীরহাম্বির এই মন্দিরটি তৈরি করেছিল। এটার মেন উদ্দেশ্য ছিল রাস পূর্ণিমার সময় সমস্ত রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে এনে রাখা হতো। রাসমঞ্চ এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। এখানে ঢুকতে টিকিট লাগে, আর অনলাইন কিউআর কোড স্ক্যান করলে ২০ টাকা লাগে, আর কাউন্টার থেকে নিলে ২৫ টাকা। পিরামিড আকৃতির এই স্থাপত্য সারা পৃথিবীতে একটাই। এর মাঝখানে রয়েছে একটি ছোট্ট বর্গাকার মূল মন্দির। সেই মন্দিরকে ঘিরে ৩টি গ্যালারি রয়েছে এবং উপরে আছে একটা বড় পিরামিড আকৃতির ছাদ। বাইরের করিডোরের চারদিকে প্রতিটি পাশে 10টা করে খোলা খিলান দেখা যায়, যা সুন্দর বাংলা ধাঁচের ছাদ দিয়ে ঘেরা। রাসমঞ্চের ভেতরে যখন ঘুরে ঘুরে আমরা দেখছিলাম, তখন সেই স্থাপত্য দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। আমরা আরও কিছুক্ষণ ওখানে থাকলাম, কিছু ফটো তুললাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম শ্যামরাই মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্যামরাই মন্দিরের সামনে, যেটা ১৬৪৩ খ্রিস্টাব্দে স্থাপিত করেছে মল্ল রাজা রঘুনাথ সিংদেও। এই মন্দিরটা একটা বিশেষত্ব আছে, এটা 5টা চূড়া আছে, আর পুরো মন্দিরটা টেরাকোটার মন্দির। আর এই মন্দিরের মধ্যে কৃষ্ণ রাসলীলার সমস্ত জিনিস ফুটে রাখা আছে। তো মন্দিরটা আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার আন্ডারে এখন আছে। তো এটা সেই জন্য যে আমরা টিকিট কেটেছিলাম ওইখানে যে রাসমঞ্চতে, সেই টিকিটটাতেই এখানে এরা অ্যালাউ করে দেবে। এরকম 3টে মন্দির এটা অ্যালাউ করে সেই একটা 25 টাকার টিকিটে। শ্যামরাই মন্দির বিষ্ণুপুরের একটা বিখ্যাত টেরাকোটা মন্দির। এটা পঞ্চরত্ন শৈলীতে ইট দিয়ে নির্মিত।
মন্দিরের চারিদিকে খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। এখানে দেওয়ালে রাধাকৃষ্ণের লীলা, ফুলের নকশা, রামায়ণ ও মহাভারতের নানা দৃশ্য খোদাই করা আছে। শ্যামরাই মন্দির দেখে আমরা এসে দাঁড়ালাম গুমগড়ের সামনে। এটা মল্ল রাজাদের সময়ে তৈরি একটা বড় চৌকো আকৃতির স্থাপনা। এটা কি কাজে ব্যবহার হতো তা নিয়ে নানা মত আছে। অনেকে মনে করে এটা ছিল মৃত্যুকূপ, আবার কেউ বলেন শস্য রাখার বা জল জমিয়ে রাখার জায়গা। গুমঘর দেখে আমরা এসে পৌঁছালাম রাধাশ্যাম মন্দিরে। রাধাশ্যাম মন্দির বিষ্ণুপুরের একটি পুরানো মন্দির। এটি ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এক রত্ন মন্দির। মন্দিরটির ছাদ বাঁকানো এবং উপরে একটা চূড়া আছে। এই মন্দিরটি 1758 সালে মল্ল রাজা চৈতন্য সিং তৈরি করেন। এখানে রাধাকৃষ্ণ ও রামায়ণের নানা দৃশ্য ফুটে উঠেছে। বাংলার ইতিহাসের পাতায় বিষ্ণুপুর এক অনন্য নাম। কিন্তু আপনারা কি জানেন কিভাবে এই বনভূমি ঘেরা এলাকাটি মল্ল রাজাদের রাজধানী হয়ে উঠল? এর পিছনে রয়েছে এক অলৌকিক কাহিনী। সেদিন ছিল 997 খ্রিস্টাব্দ। মহারাজ জগৎমল্ল এক হরিণের পিছু নিয়ে গভীর বনে প্রবেশ করলেন। কিন্তু হঠাৎ করেই বনের মাঝে হরিণটি অদৃশ্য হয়ে গেল। রাজা অবাক হয়ে চারিদিকে খুঁজতে লাগলেন। ক্লান্ত হয়ে তিনি একটি বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালেন। রাজার হাতে তখন ছিল শিকারি বাজ পাখি। হঠাৎ রাজা দেখলেন বটগাছের মগডালে একটি বক বসে আছে। রাজকীয় ঈগলটি বকটিকে শিকার করতে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু কি আশ্চর্য, শক্তিশালী ঈগলটি সেই সাধারণ বকটির কাছে পরাজিত হয়ে ফিরে এলো। রাজা জগৎমল্ল স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই স্থানের মাটিতে নিশ্চয়ই কোনো বিশেষ শক্তি আছে। ঠিক সেই মুহূর্তে রাজার সামনে আবির্ভূত হলেন এক পরমা সুন্দরী নারী। রাজা কিছু বুঝে ওঠার আগেই সেই নারী আকাশে মিলিয়ে গেলেন এবং মেঘের আড়াল থেকে এক দৈববাণী ভেসে এলো। তিনি বললেন, আমি দেবী মৃন্ময়ী। ঠিক তোমার সামনে মাটির নিচে আমার বিগ্রহ পড়ে আছে। এই মাটি খনন করো এবং এখানে মন্দির প্রতিষ্ঠা করো। এখানেই স্থাপন করো তোমার নতুন রাজধানী। তোমার বংশের পরবর্তী প্রজন্ম আমার আশীর্বাদে খ্যাতি ও সম্পদে মহীয়ান হয়ে উঠবে। দেবীর আদেশ শিরোধার্য করে জগৎমল্ল মাটির নিচ থেকে দেবী মৃন্ময়ীর মূর্তি উদ্ধার করলেন এবং 997 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন ঐতিহাসিক মৃন্ময়ী মন্দির। দেবী মাতার নির্দেশ মেনেই তিনি তার রাজধানী প্রদ্যোন্নপুর থেকে সরিয়ে নিয়ে এলেন এই ঘন জঙ্গলে ঘেরা জনপদে, যার নাম হলো বিষ্ণুপুর। রাজা জগৎমল্লের সেই নিষ্ঠা আর দেবীর আশীর্বাদেই এক সময়ের জঙ্গল আজ বাংলার মন্দির নগরী হিসাবে বিশ্ববিখ্যাত। আজও মা মৃন্ময়ী বিষ্ণুপুরের প্রধান আরাধ্য দেবী হিসাবে বিরাজ করছেন। আমরা এখন সেই মৃন্ময়ী মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছি, আর এই বটগাছটাই হলো সেই গল্পের বটগাছ। মা মৃন্ময়ী মন্দির দর্শন করে আমরা এসে পৌঁছালাম জোড়বাংলো মন্দিরে। এটা বিষ্ণুপুরের একটা বিখ্যাত মন্দির। দুটো বাংলা কুঁড়েঘরের মতো গঠন হওয়ায় এর নাম হয়েছে জোড়বাংলা। আজও জোড়বাংলা মন্দির বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের এক অনন্য নিদর্শন। আমরা এখন জোড়বাংলোর সামনে বিষ্ণুপুরের এই ঘোড়া টেরাকোটার ঘোড়া কিনলাম। তো দাম যা বলেছে ঠিক আছে, একটু 19-20 হয়। ওনারাও ব্যবসা করছে, আর এই মাটির জিনিসের একটু কদর আছে যারা বানাচ্ছে তাদের জন্য একটা। তো এরকম 4 জোড়া কিনলাম আমরা, সবাইকে গিফট করতে পারবো। খুব সুন্দর, এখানে অনেক জিনিস আছে কিন্তু নিয়ে যাওয়া মুশকিল, তাই কেনা যাচ্ছে না। অনেক জিনিস আছে এখানে কিন্তু। আমরা জোড়বাংলো থেকে গাড়িতে চেপে বেরিয়ে পড়লাম। মাঝে পড়ল গড় দরওয়াজা, যেটা 17 শতকে দ্বিতীয়ার্ধে মল্ল রাজা বীর সিংহ তৈরি করেছিলেন। আগে পুরো গেটটা চুন সুড়কু দিয়ে ঢাকা ছিল, যার কিছু অংশ আজও উপরের দিকে দেখা যায়।
বিষ্ণুপুর হলো মন্দির নগরী। একদিনে সব মন্দির দেখাও সম্ভব নয়। আমাদের সময়ও কম ছিল, তাই প্রধান প্রধান মন্দিরগুলো দেখে আমরা গাড়ি নিয়ে জয়পুর ফরেস্ট ঘুরতে চলে গেলাম। তারপর রূপসী বাংলা এক্সপ্রেস করে কলকাতায় ফিরে এলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে নুবল স্টোরিজকে।